কনস্টিটিউশনকে কনস্টিটিউশনকে সংশোধন করতে পারি। দুরকম ব্যাপার আছে, একটা হচ্ছে রিজিডিটি, মানে রিজিডিটি মানে কনস্টিটিউশনকে সংশোধন করা খুব কঠিন, শর্ত সাপেক্ষ, খুবই কঠিন, যেটা ইউএস এর কনস্টিটিউশন আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে কনস্টিটিউশনে সংশোধন করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। তো সেই কনস্টিটিউশন সেই বৈশিষ্ট্যটা আমরা ব্রিটেনের কনস্টিটিউশন দেখতে পাই। যদিও বা ব্রিটেনের কনস্টিটিউশন লিখিত নয়, অলিখিত কনস্টিটিউশন, সেহেতু ওখানে যেরকম বিল পাস হয়ে যায় সেরকমভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও হয়ে যায়। তো আমাদের কনস্টিটিউশন রিজিড খুব নয়, আবার ফ্লেক্সিবলও নয়। আমাদের কনস্টিটিউশন মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। এই মাঝামাঝি জায়গায় অবস্থান করলেও কনস্টিটিউশনের সংশোধনের প্রয়োজন হয়, কারণ সময় যত যাবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা কনস্টিটিউশনকে, আমাদের সংবিধানকে সংশোধন না করি, সাপোজ জিএসটি এসছে, তো জিএসটি যে এসছে, জিএসটি কে কনস্টিটিউশনের অন্তর্গত করতে হবে। তো কিভাবে অন্তর্গত করব জিএসটি কে একটা সংশোধনের মাধ্যমে অন্তর্গত করব, তাই না? তো এই যে যে যত দিন যাবে তত নতুন নতুন জিনিস আসতে থাকবে, তো এই নতুন নতুন জিনিসকে অ্যাডপ্ট করতে হবে। এই জন্য আমাদের যখন সংবিধান নির্মাতা যারা ছিলেন, বিশেষ করে বি আর আম্বেদকরজি, তারা এই জিনিসটার প্রভিশনটা রেখেছিলেন যে সংবিধান যখন যেরকম পজিশন সিচুয়েশন আসবে ইন্ডিয়াতে, ঠিক সেরকম সিচুয়েশনে সেরকম সংশোধন করা হবে। যেমন প্রথম প্রথম অবস্থায় এত সংবিধানের নির্মাতা বা ভারতবর্ষের কাছে এত ফান্ড ছিল না যে বেসিক এডুকেশনকে ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে সংবিধানের সংশোধন হয়ে সেটাকে ফ্রি করে দেওয়া হয়েছে, বেসিক এডুকেশনটাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো এই ধরনের সংবিধানগুলোর সংশোধনী দরকার। তো এই সংবিধানের সংশোধনী বা সংবিধানের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, সংক্ষেপে বলা হয় সিএএ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এগুলোর মধ্যে অনেক কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এখনো পর্যন্ত, 105টা, রিসেন্টলি মনে হয় 106টা। তো এতগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আমরা কতগুলো পড়ব, আমাদের কাছে কতগুলো উল্লেখযোগ্য ঘটনা, মানে আমাদের কাছে কোনগুলো উল্লেখযোগ্য, পরীক্ষার ক্ষেত্রে কতগুলো উল্লেখযোগ্য, সেইগুলো আমরা আজকে একটু স্ন্যাপশটে, সবগুলো তো দেখতে পারবো না, আজকে পার্ট 1-এ কয়েকটা দেখবো, তারপরে আবার কয়েকটা দেখবো, এরকম ভাবে সমস্ত কনস্টিটিউশনের সংবিধানগুলো আমরা সংশোধনীগুলো আমরা সমস্তটা দেখে নেব। তো এসো শুরু করা যাক। তাহলে আজকের যে সাবজেক্ট, আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, সংবিধান সংশোধনী, সংবিধানের সংশোধন। এবার সংবিধানের সংশোধন করতে গিয়ে, সংবিধানের সংশোধন পড়তে গিয়ে আমরা একটু পিছনে গিয়ে সংবিধানের কিছুটা বৈশিষ্ট্য, পিছনের সংবিধান কিভাবে তৈরি হলো না হলো, কিভাবে একটা সংক্ষিপ্ত ধারণা আমরা নিয়ে নিই। সংবিধানের গণপরিষদ, সংবিধানের নির্মাণ, আমি ডিটেলস ভিডিও বানাবো, কিন্তু সংক্ষিপ্ত ধারণা। কিরকম সংক্ষিপ্ত ধারণা? না, সংবিধান আমাদের গৃহীত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1948-এর 26 নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল সরকারিভাবে, মানে জমা দেওয়া হয়েছিল বা গৃহীত হয়েছিল। এনঅ্যাক্ট কবে হয়েছিল? এই দুটো ডেটের মধ্যে একটু কনফিউশন থাকে। এটা হচ্ছে গৃহীত হয়েছিল, অ্যাডপ্টেড, গৃহীত হয়েছিল, অ্যাডপ্টেড, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল, মানে এনঅ্যাক্টেড। এই দুটো ওয়ার্ড খুব মানে সামলে দেখবে। কারণ কি? কারণ হচ্ছে তোমরা বাংলায়, আমি যে লিখেছি বাংলায় পড়ছো, বাংলায় সমস্ত কিছু পড়ছো, যারা বাংলায় পড়া নিয়ে বিশেষ আগ্রহী, তাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যদি তোমাদের স্বপ্ন ডব্লিউবিসিএস হয়, তবে তোমরা বাংলাটা প্রিলিমিনারিতে পাবে, মেন্সে গিয়ে কিন্তু বাংলা পাবে না। সেখানে ইংলিশ কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে, এবং ইংলিশ টার্মগুলোকে তোমাদের অবশ্যই জানতে হবে। আমি যতটা পারি চেষ্টা করি ইংলিশ টার্ম আর বাংলা টার্ম মিশিয়ে তোমাদেরকে বলার। কিন্তু যদি কেউ মনে করো যে না, আমার শুধুমাত্র বাংলাতেই লাগবে সমস্ত কিছু, দেখো ইউপিএসসির পরীক্ষা হোক, ডব্লিউবিসিএস পরীক্ষা হোক, এই পরীক্ষায় তোমরা হবে অফিসার, তোমাদের কাছ থেকে এইটুকু তো অন্তত এক্সপেক্ট করতেই পারে তারা, যে তোমাদের ইন্টারভিউ দিতে হবে কিছু বাংলায়, কিছু ইংলিশে, এরকম ভাবে ইন্টারভিউ দিতে হবে। তোমাদের কাছ থেকে, তোমরা এ গ্রেড লেভেলের অফিসার হবে, তোমাদের কাছ থেকে ইংলিশ তো একটু এক্সপেক্ট করতেই পারে। একটু এক্সপেক্ট কেন, এক্সপেক্ট করাটা উচিত।
তো সেই সাবলীলতা, যে একটু একটু করে নতুন করে একটা ভাষা শেখা, ভাষাই তো, আর তো কিছু না, নতুন করে একটু একটু করে ভাষা। আমি তো এমন বলছি না যে তোমাদেরকে ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে, ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশ, একদমই দরকার নেই। কিন্তু টার্মস, তোমরা যারা একদমই ইংলিশ করতে চাইছো না, তাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, টার্মসগুলোকে জেনে রাখো ইংলিশে, এবং কিছু কিছু অবস্থায় ইংলিশটাকেও নিয়ে চর্চা করো, ইংলিশেও একটু পড়াশুনো করার চেষ্টা করো, ঠিক আছে? বাদবাকি তোমাদের ইচ্ছে, সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। তোমরা যদি বাংলায় পড়তে চাও বাংলায় পড়ো, ইংলিশে পড়তে চাই না ইংলিশে। নির্মাতা মেন কে ছিলেন? ড্রাফট কমিটির যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফট কমিটি, অনেকগুলো কমিটি ছিল, তার মধ্যে ড্রাফট কমিটির যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তিনি কি ছিলেন? ভারতীয় সংবিধানের জনক বলা হয় তাকে। কি বলা হয়? ভারতীয় সংবিধানের জনক, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বিশ্বের সব থেকে বড় কনস্টিটিউশন কোনটা? ভারতবর্ষের সংবিধান। বিশ্বের সব থেকে বড় সংবিধান ভারতবর্ষের সংবিধান। 1,45,000 শব্দ নিয়ে, 1,45,000 মোটামুটি যখন প্রস্তুত হয়েছিল তখন 1,45,000 শব্দ এর মধ্যে ছিল। এখন তো আরো বেড়েছে, যত অ্যামেন্ডমেন্ট বেড়েছে, যত বেড়েছে, সেগুলো আরো বেড়েছে, আরো বলছি। 2 বছর 11 মাস সময় লেগেছিল, কিছু দিনও আছে তার মধ্যে। 2 বছর 11 মাস, মোটামুটি 2 বছর 11 মাস সময় লেগেছিল। 167 দিন ধরে অধিবেশন চলেছিল। কতগুলো অধিবেশন ধরে চলেছিল? 11টা অধিবেশন চলেছিল। প্রথম যখন তৈরি হয়েছিল তখন 395টি আর্টিকেল ছিল, 22টা ভাগ ছিল, 8টা অনুসূচি ছিল বা তফসিল ছিল, আর্টিকেল ছিল, তাই তো? এই অনুসূচি ছিল, শিডিউল ছিল বা তফসিল ছিল। এখন কতগুলো? 470 প্লাস তোমার কি হয়ে গেছে? আর্টিকেল হয়ে গেছে। 25 পার্ট হয়ে গেছে। 12টা কি হয়েছে? শিডিউল হয়েছে, তফসিল হয়েছে। তাহলে এই হচ্ছে সংবিধানের মোটামুটি একটা জানকারি। এইবার যদি বলো তাহলে সংবিধানের মূল ঢাঁচা কি? মূল ঢাঁচা কি? আমাদের সংবিধানের মূল ঢাঁচা হচ্ছে, আমাদের সংবিধানে কি কি আছে? আমাদের সংবিধানে মৌলিক অধিকার প্রদান করে আমাদের, আমাদের সংবিধান মৌলিক কর্তব্য নিয়ে কথা বলে, আমাদের সংবিধানে ডিপিএসপি মানে রাজ্যের নীতি নির্ধারক তত্ত্ব নিয়ে কথা বলে, আমাদের সংবিধান, প্রথমে যেটা বললাম, অ্যামেন্ডমেন্ট করাটা ফ্লেক্সিবিলিটি এবং রিজিডিটি দুটোর মিলিয়ে সংবিধান তৈরি করা, যাতে অ্যামেন্ডমেন্ট করা যায়। সেখানে মেজরিটি, স্পেশাল মেজরিটি আছে, নর্মাল মেজরিটি আছে, যেরকম মেজরিটিতে যে সংবিধানের যেরকম হবে সেরকম মেজরিটিতে সেটা পাস হবে। আর সংবিধানের বৈশিষ্ট্য কি? আমাদের সংবিধানের বৈশিষ্ট্য, আমাদের নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ ছাড়া আমাদের নাগরিকত্ব, আমাদের ডুয়াল সিটিজেনশিপে আমাদের দেওয়া হয় না। মানে ধরো আমি এই দেশেরও নাগরিক, আবার পাকিস্তানেরও নাগরিক হবে না। আমাদের দেশের সংবিধান বলছে যে আমাদের একক মানে একটি নাগরিকত্ব নিতে হবে, হয় তুমি পাকিস্তানের নাগরিক, না হলে তুমি ইন্ডিয়ার নাগরিক, ঠিক আছে? এগুলো হচ্ছে সংবিধানের মোটামুটি মৌলিক বৈশিষ্ট্য। এরপর আমরা সংবিধানের অ্যামেন্ডমেন্টের দিকে যদি যাই, দেখো অ্যামেন্ডমেন্ট, সংবিধান এনাক্ট হয়েছিল, আমি এই যে ডেটটা বললাম, এই ডেটটা কেন বললাম? 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান অ্যামেন্ডমেন্ট হলো। অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে আমাদের প্রথম যে রাষ্ট্রপতি তিনি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, তাই তো? রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি ছিলেন। প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন। এবার জওহরলাল নেহরু সোশ্যালিস্ট, জওহরলাল নেহরুর কিছুটা কেন, যেহেতু গান্ধীজির সঙ্গে সবসময় থাকতেন, তিনি ম্যাক্সিমামটা ঝোঁক ছিল তার সোশ্যালিস্টের দিকে, ঝোঁক ছিল তার বেশি, সোশ্যালিস্ট ইকোনমি। দেখো ইকোনমিকে নিয়ে যদি আমি ভাগ করি, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, আর এখন যদি ভারতবর্ষকে বলি তাহলে মিক্সড ইকোনমি। সোশ্যালিস্ট জায়গায় যদি আমি জওহরলাল নেহরুর চিরকালই মানে মনোভাব, দৃষ্টিভঙ্গি ছিল তিনি একটা সোশ্যালিস্ট কান্ট্রি তৈরি করতে চাইছিলেন, সোশ্যালিস্ট সমাজ তৈরি করতে চাইছিলেন। তাতে সমস্যা কি বা তার সুবিধে কি? সুবিধে দেখো, সোশ্যালিস্ট সমাজে কি হয়? সোশ্যালিস্ট সমাজে সরকারের কাছে একটা বৃহৎ অংশ থাকে, যেখান থেকে সরকার কন্ট্রোল করে ম্যাক্সিমাম, মানে পুঁজিপতিদেরও কন্ট্রোল করা, বা সরকার নিজে পুঁজিপতি হওয়া, সরকারের নিজস্ব কিছু ফ্যাক্টরিজ, কলকারখানা তৈরি করা, সরকার নিজে শিল্পের ভিতরে যোগদান করা, যেমন তিনি করেও ছিলেন। নবরত্ন তার টাইমেই, জওহরলাল নেহরুর টাইমে নবরত্ন হয়েছিল। নবরত্ন মানে সেল, ভেল, এই যে যতগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে সবই তার আমলেই হয়েছিল। ইসরো তার আমলেই হয়েছে, আইআইটি তার আমলেই হয়েছে। তো
এইগুলো তিনি করেছিলেন, তার কারণ একটাই, সেটা হচ্ছে সোশ্যালিস্ট রাজনীতি। সোশ্যালিস্ট রাজনীতি এমন হবে যে সরকারের হাতে ক্ষমতা থাকবে, সেই ক্ষমতা সরকার বিকেন্দ্রীকরণ করবে এবং বিকেন্দ্রীকরণ করে কিছুটা পাবলিকের মধ্যে দেওয়া হবে, কিছুটা সরকারের কাছে থাকবে এবং পাবলিকের কাছে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির উপরও সরকারের অধিকার থাকবে। তো এই হচ্ছে সোশ্যালিস্ট। তার কারণ 1950 সাল 1947 সালের আগে পর্যন্ত যারা যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কিছু নাম হচ্ছে যারা পরবর্তীকালে ক্যাবিনেটে ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার হয়েছে, তারা কিছু না। কিন্তু সারা ভারতবর্ষের দেশ, সারা ভারতবর্ষ তো 1947 সালের আগে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। তাহলে তাদের জন্য কি, তাদেরকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে বুঝিয়ে আনা হয়েছে যে স্বাধীনতা হলে এই হবে, স্বাধীনতা দেখো, স্বাধীনতা হলে এই হবে মানেটা কি? মানে আজকে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে আমি যদি স্বাধীনতার স্বাদ পেতে চাই, তাহলে আমার কাছে স্বাধীনতার স্বাদ কি হবে? তোমাদের কাছে স্বাধীনতার স্বাদ কি হবে? তোমাদের কাছে স্বাধীনতার স্বাদ হবে যে কবে একটা সরকারি চাকরি পাবো, কবে একটা সরকারি চাকরি পেয়ে নিজের মতো করে বাঁচবো। স্বাধীনতার স্বাদ এরকম, এক একজনের কাছে এক একজনের স্বাধীনতার স্বাদ এক এক রকমের। তো স্বাধীনতার সেই স্বাদ এক একজনের কাছে এক এক রকম ছিল। প্রত্যেকটা বর্গ ছিল, শ্রমিক বর্গ ছিল, কৃষক বর্গ ছিল, প্রত্যেকটা বর্গকে নিয়ে এবং প্রত্যেকটা বর্গকে প্রমিস করা হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, জওহরলাল নেহরু থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে, মহাত্মা গান্ধী কোনোদিন কোনো কিছু প্রমিস করেননি, তিনি তো তার মতনই চলছিলেন। সবাই প্রমিস করেছিল যে আমাদের সরকার আসলে, আমাদের স্বাধীনতা হলে আমরা এই পাবো সেই পাবো, সেই জন্য তো সবাই ঝাঁপিয়ে পড়েছিল। না হলে এমনি এমনি তো সবাই ঝাঁপিয়ে পড়েনি। কেউ কোনো স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হিউম্যান বিং এখনো পর্যন্ত নিজের কোনো স্বার্থ ছাড়া কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়েছে এরকম হয় খুব কম। সে খুব বিপ্লবী যারা ছিল, সশস্ত্র বিপ্লবী যারা ছিল, ভগৎ সিং, এরা অন্য ধরনের মানুষ। এদেরকে তোমরা এক্সেপশনাল জায়গায় যাবে, এরা এক্সেপশনাল জায়গায় যাবে। এদেরকে এইসবের মধ্যে ধরবেই না, কোনোদিন ধরবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, এদেরকে এর মধ্যে আনবেই না। এরা সব অন্য জিনিস ছিল, অন্যভাবে তৈরি করা ছিল, যে সেই জন্য অন্যভাবে তৈরি করা হয়েছিল বলে 1947 সালের পর থেকে, 1950 সালের পর থেকে আর একজনও সেই রকম বিপ্লবী বা সেই রকম মানসিকতার মানুষ জন্মায়নি ভারতবর্ষে। খুব দুঃখের, খুব লজ্জার ঘটনা। আমাদের লজ্জা, আমরা নিজেরাও হতে পারিনি, আমরা নিজেরাও হতে পারিনি। এত করাপশন, এত কিছু, সমস্ত কিছু হওয়া সত্ত্বেও তাদের মতো হতে পারেনি। তারা সেই সময় বিপ্লবীরা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে গেছে, ব্রিটিশদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে গেছে। যাই হোক, তো তার এবার প্রথম যখন অ্যামেন্ডমেন্ট হয়, সেটা অ্যামেন্ডমেন্টটা তিনি করেছিলেন একদম পরের বছরে 1951 সালে তিনি অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছিলেন। কিসের জন্য অ্যামেন্ডমেন্ট করেছিলেন? না, তার কাছে প্রথম সমস্যা ছিল যে জমি আন্দোলন, জমি আন্দোলন এবং প্রান্তীয়, দেশের প্রান্তীয় মানুষ যারা শ্রমিক বর্গ, কৃষক বর্গ, তাদেরকে সমানভাবে স্রোতে ফিরিয়ে আনতে হবে, মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। কারণ তারা তো তখনও শোষিত, যেটা সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন। সুভাষচন্দ্র বসু শুধু স্বাধীনতা চাননি, কিন্তু সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন স্বাধীনতা মানে এরকম স্বাধীনতা হবে যেখানে সবাই স্বাধীন হবে, একটি বর্গ স্বাধীন হবে না। আমাদের দেশে তখন একটি বর্গ স্বাধীন হয়েছিল, বড় লোকরা আরো বড় লোক হয়েছিল, আরেকটা বর্গ স্বাধীন হয়েছিল। আরেকটা বর্গ যারা পিছিয়ে পড়েছিল, তারা পিছিয়ে তো সারা জীবনই পড়েছিল, তারা এখনো পিছিয়ে আছে। তো সুভাষচন্দ্র এইটা চাইনি, ঠিক আছে। তো তার মধ্যে যেহেতু সোশ্যালিস্ট একটু মনোভাব ছিল, তিনি প্রথমেই চেয়েছিলেন সামাজিক এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণীর অগ্রগতির জন্য বিধান তৈরি করা, প্রথমেই এইটা। এবং তার জন্য কি করতে হবে? তার জন্য সম্পত্তি অধিগ্রহণ করতে হবে, তার জন্য আইন আনতে হবে। প্রথমেই তিনি এটা বুঝতে পেরেছিলেন যে সম্পত্তি অধিগ্রহণ করতে হবে। এক একজন রাজা, এক একটা প্রিন্সলি এস্টেট কয়েক হাজার কিলোমিটার জায়গা জুড়ে নিয়ে তাদের রাজস্ব বিস্তৃতি করে রয়েছে। তো সেগুলো কাদের, সেগুলো কি করতে হবে, সেগুলো কি হবে? সেগুলোকে বিলিয়ে দিতে হবে কাদের মধ্যে? না প্রজাদের মধ্যে, না তখনকার কৃষক বর্গ, শ্রমিক বর্গ, তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে, অবশ্যই করতে হবে। না হলে সোশ্যালিস্ট সরকার কিসের জন্য? সবাইকেই তো স্বাধীনতার আগে আশ্বাস দেওয়া হয়েছে যে সবকিছুই পরিবর্তন হবে। তো পরিবর্তন করতে গেলে তো এইগুলো করতেই হবে, সম্পত্তি অধিগ্রহণ করতে হবে, ভূমি সংস্কার আইন আনতে হবে। এগুলো তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ওই সময়। এবং যেহেতু এই জিনিসগুলো সংবিধানের 19-এর আর্টিকেল, মানে আমাদের ওই 14 থেকে
19ই বলি আমি, 14 থেকে 19, 14 থেকে তো মানে 22 পর্যন্তই আছে, কিন্তু 14 থেকে 19 পর্যন্ত মেন যে আমাদের সম্পত্তির অধিকার বা এগুলো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে তো সংশোধন করা যেত না, কিন্তু তিনি করতে চেয়েছিলেন, তিনি করেছিলেন। 1951 খ্রিস্টাব্দে ভূমি সংস্কার আইন 9 শিডিউলের অন্তর্গত করেন। 9 শিডিউল কিসের জন্য তৈরি করা? 9 শিডিউলও এই 1951 সালের সংবিধানেই, 1951 সালের সংশোধনীতেই 9 শিডিউল আনে। 9 শিডিউল মানে হচ্ছে 9 শিডিউলের অন্তর্গত যাই চলে যাবে একবার, সেটা সুপ্রিম কোর্টে উঠবে না। কারণ ফান্ডামেন্টাল রাইট যদি কারো লোপ পায়, বা ফান্ডামেন্টাল রাইট মানে যে সম্পত্তির অধিকার আগে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল, তো ফান্ডামেন্টাল রাইট যদি কারো খর্ব হয়, তাহলে কি বলেছিলাম আমরা, যে সে সোজা সুপ্রিম কোর্টে চলে যাবে এবং আর্টিকেল 32 এর অনুসারে সে তার প্রতিবিধান চাইবে। সেই জন্য সংশোধন করে, একমাত্র উপায় ছিল তার কাছে সংশোধন করে পুরো জিনিসটাকেই সংশোধন করে দাও, যাতে আর ফান্ডামেন্টাল রাইট বলে কেউ কোর্টে না যেতে পারে। সুতরাং তিনি তাই করলেন, সংশোধনই করে দিলেন, এবং সংশোধন করে এটাও বললেন যে এই ধরনের সংক্রান্ত যত যা কিছু আইন আছে কোনোটাই তোমার যাবে না কোথায়, সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারবে না। সম্পত্তি অধিগ্রহণ সংক্রান্ত আইন, এই আইনের পরবর্তীকালে এই সম্পত্তি অধিগ্রহণের এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই নিয়েই পরবর্তীকালে সুপ্রিম কোর্টে উঠেছিল কয়েকটা কেস, খুব উল্লেখযোগ্য কেস, গোলকনাথ কেস আছে, কেশবানন্দ ভারতী কেস আছে, এই ধরনের কেসগুলো আমরা এরপরে পড়বো, তারপরে আবার অ্যামেন্ডমেন্ট করা হবে, সেগুলো আমরা পড়বো, কিন্তু এখন আপাতত যেগুলো আছে সেগুলো পড়ে নিই। বাক স্বাধীনতা 19 এর যে বাক স্বাধীনতা, সেই 19 সেকশন 19 এর যে বাক স্বাধীনতা, তার মধ্যে কিছুটা হ্রাস টানা হয়েছিল। জনশৃঙ্খলা, বিদেশি দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন এবং অপরাধে প্ররোচনা দেওয়া, এই তিনটে জিনিসকে তোমার বাক স্বাধীনতার আন্ডারে পড়বে না, বাক স্বাধীনতার বাইরে রাখতে হবে, বাক স্বাধীনতার আন্ডারে পড়বে না। এটা গেল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। তারপরে আমরা তারপরে চলে যাব সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চলে যাব। কি বলছে? রাজ্যের পুনর্গঠন। আমাদের দেশে প্রথমে ব্রিটিশরা চলে যাওয়ার পরে তখন রাজ্যকে 4টে ভাগে ওরা ভাগ করে দিয়ে চলে গেছিল, এ বি সি ডি নামে 4টে ভাগ করে দিয়ে চলে গেছিল। মানে মাঝখানে যদি এরকম ইয়ে হয়, মাঝখানে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকম ভাবে ভাগ করে দিয়ে চলে গেছিল। ঠিক আছে, এরকম ভাবে ভাগ করে দিয়ে চলে যাওয়ার পরে এ বি সি ডি ভাগ করে দিয়ে চলে গেছে। এবার কি করতে হবে? একটা বড় অংশ, বিরাট বড় অংশ এর ভিতরে রয়ে গেছে, একটা বিরাট বড় অংশ বি এর ভিতরে রয়ে গেছে, বিরাট বড় অংশ সি এর ভিতরে রয়ে গেছে, আর ডি এর মধ্যে ছিল শুধু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এর ভিতরে বাংলা, বিহার, উড়িষ্যা এইসব ছিল, বাদ বাকি যা যা সব স্টেটগুলো ছিল। তো তখন কি হলো, রাজ্যের পুনর্গঠনের জন্য এই অ্যামেন্ডমেন্ট আনা হলো এবং 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এর মধ্যে কি ছিল? ব্রিটিশ গভর্নর প্রভিন্সেস ছিল এর আন্ডারে। বি এর আন্ডারে ছিল প্রিন্সলি স্টেটস গুলো। প্রিন্সলি স্টেটস কি? তখনকার দিনে যারা রাজরাজরা ছিল, সেই রাজরাজরা। সিতে কি ছিল? এখন দেখবে সিন্ধিয়া পরিবার আছে না, রাজনীতিতে দেখবে, পলিটিক্সে দেখবে সিন্ধিয়া পরিবার তখন প্রিন্সলি স্টেটের মধ্যে পড়তো। সি কি ছিল? সি ছিল কমিশনার্স প্রভিন্স, আর ডি ছিল আন্দামান আর নিকোবর। তাই তো, এই কয়েকটা জিনিস ছিল, এবং এটাকে কি করা হলো? পুনর্গঠন করে 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো। 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। 1971টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 1971 কেন ইম্পর্টেন্ট? ইন্দিরা গান্ধীর ভারতীয় রাজনীতিতে প্রবেশ, এবং ইন্দিরা গান্ধী ভারতীয় রাজনীতিতে প্রবেশ মানেই হচ্ছে অনেক কিছু মানে অনেক কিছু সংশোধন, অনেক কিছু যুদ্ধ হয়েছিল ওই সময়, অনেক কিছুই হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। তার মধ্যে এমার্জেন্সি ছিল একটা ভয়ঙ্কর ঘটনা, কালো ঘটনা, তো সবগুলোই ছিল। 1971-এ যখন ইন্দিরা গান্ধী আসলো ভোটে জিতে, তখন তার মূল নারা ছিল গরিবি হাটাও দেশ বাঁচাও, গরিবি হাটাও দেশ বাঁচাও। এবার গরিবি হাটাও দেশ বাঁচাও করতে গেলে কি করতে হবে? বড় লোকদের কাছ থেকে নিয়ে গরিবদের দিতে হবে, এটাই তো নিয়ম, এটাই তো সবাই করছে। বড় লোকদের কাছ থেকে এখনো যেটা ফ্রিবিজ গুলো পাচ্ছ, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ বা যারা অন্যান্য স্কিম পাচ্ছ, তারা কোথা থেকে পাচ্ছ? বড় লোকদের ট্যাক্সের পয়সা থেকেই তো দিচ্ছে। সরকারের কাছে পয়সা কোথায়? সরকারের কাছে পয়সা তো নেই, উল্টে সরকার পারলে পয়সা নিয়ে নেয়, জনগণের পয়সা সরকার নিয়ে নেয় উল্টে, তাই না? তো সরকারের কাছে পয়সা কোথায়? সরকার কোথা থেকে দেবে? উৎস একটাই, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ট্যাক্স, সেটা হচ্ছে উৎস। আর অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে? অ্যাপ্লিকেশন হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে বা
স্বাস্থ্যসাথীতে বা কন্যাশ্রীতে, রূপশ্রীতে, সাইকেলশ্রীতে, এইসব জায়গায় বন্টন হচ্ছে। তো এই হচ্ছে তখনকার তো 1971-এ কি হলো, উনি যখন আসলেন তখন ওই একটা স্লোগান দিয়ে আসলেন যে গরিবি হটাও। তো গরিবি হটাতে গেলে তাকে কতগুলো জিনিস করতে হতো সেই সময়, সেই জিনিসগুলোই তিনি করেছিলেন। এবং আমরা 42 যখন পড়বো অ্যামেন্ডমেন্ট, আজকে পড়বো না, পরের দিন পড়বো, 42 মিনি কনস্টিটিউশন যাকে বলা হয়, সেই 42-তে দেখা যায় যে 76 মানে ইমার্জেন্সির সময় তিনি কত প্রভিশন এনেছিলেন, কত সংবিধান সংশোধনী এনেছিলেন। তাহলে এটা একটু দেখে নেওয়া যাক। পার্লামেন্টের যে কোনো সংশোধনীর অধিকার আইন ইনক্লুডিং এফআর, দেখেছো ফার্স্টেই কি করে দিল, যে কোনো রকম সংশোধন করতে পারে পার্লামেন্ট, যে কোনো রকমের সংশোধন, যেখানে যেখানে আটকাচ্ছিল, যেখানে যেখানে পারছিল না, মানে অনেক রকমের জিনিস ছিল। কারো কাছ থেকে সম্পত্তি কাটতে যাচ্ছে, নিতে যাচ্ছে, সে বলছে আমার তো সম্পত্তির অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, আমার তো এটা করতে পারবে না। কাউকে চাকরি দিতে চাইছে, সেখানে বলছে সংবিধানের সংশোধনী 16 বলছে যে না তুমি তো দিতে পারবে না, তুমি তো এসসি এসটিদের ধরো রিজার্ভেশন করতে চাইছে, কিন্তু পারবে না, কারণ সবার সমান অধিকার বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইট। এরকম ধরনের অনেক জিনিস তখন তার মাথায় আসলো যে একটাই জিনিস করা যায়, সেটা হচ্ছে এফআর কেই সংশোধনের রায়টা আওতায় নিয়ে এসো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। মানে ফান্ডামেন্টাল রাইটটাকেও সংশোধনের আন্ডারে নিয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। তাই নিয়ে আসা হলো। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে প্রেসিডেন্টকে বাধ্যতামূলক তার অ্যাসেন্ট দিতে হবে। প্রেসিডেন্ট খুব জ্বালিয়েছিল এই সময়, বলবো পরে ঘটনা বলবো, প্রেসিডেন্ট খুব জ্বালাতো। এখনকার প্রেসিডেন্ট তো যাই হোক, কমেন্ট করা উচিত নয়, তবে যা হয় তাই মোটামুটি প্রধানমন্ত্রী যা চান তাই প্রেসিডেন্টও চান এখন। কিন্তু তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রেসিডেন্টের খুব ইয়ে চলতো, না বিল পাঠাচ্ছে পাস করছে না, ছেড়ে দিচ্ছে, রেখে দিচ্ছে নিজের কাছে, রাষ্ট্রপতির অধিকার আছে নিজের কাছে রেখে দেওয়া, রেখে দিচ্ছে। কিন্তু এখানে অ্যামেন্ডমেন্ট করে বলে দিচ্ছে যে না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যদি যায় সেটা প্রেসিডেন্টকে বাধ্যতামূলকভাবে তার অ্যাসেন্ট দিতে হবে। হলো, কিছুটা জায়গা নিয়ে আসলো, এই যে এই কিছুটা জায়গা নিয়ে এসে তারপরে আস্তে আস্তে তার কাজ শুরু করবে। 1971-এ আবার আরেকটা 25th আরেকটা একটা আসলো, কি বললো যে এফআর থেকে সম্পত্তির অধিকার সরানো হবে, ব্যাস একদম হাঁটিয়েই দাও। সম্পত্তি নিয়েই সব থেকে বেশি সমস্যা হচ্ছিল, কেউ সম্পত্তি দিতে রাজি হচ্ছিল না, সবাই কেস ভাই সুপ্রিম কোর্টে, সব সুপ্রিম কোর্টে নিয়ে চলে আসছে যে আমার তো ফান্ডামেন্টাল রাইট, তাহলে কেন হবে না। এবারে বললো যে ফান্ডামেন্টাল রাইট থেকেই সরিয়ে দাও সম্পত্তির অধিকার, এবং এখন সেটা নেই, সম্পত্তির অধিকার এখন ফান্ডামেন্টাল রাইটে নেই, সরিয়ে দেওয়া হয়েছে, 300A-তে পরবর্তীকালে নিয়ে চলে যাওয়া হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালে 39B 39C তোমাদেরকে পড়িয়েছিলাম, 39A 39B 39C কে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। কোনভাবে? 14, 19 আর 31-এর মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। ডিরেক্টিভ প্রিন্সিপালে 39B এবং 39C এই দুটোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। 14 মানে হচ্ছে সমানতার অধিকার, 19 মানে স্বাধীনতার অধিকার, এবং 31 এই তিনটে ভাবে কোনোভাবেই সমর্থন করা যাবে না। 26th কি বলছে, এটাও 1971-এ, এটাতে কি বলছে, প্রিভি পার্সে টাকা দেওয়া বন্ধ, ব্যাস শুরু হয়ে গেল ঝামেলা। এবার কারা ঝামেলা করবে? যারা রাজরাজরা ছিল, তারা একটা মোটা টাকা পেত সরকারের কাছ থেকে, সেই মোটা টাকাটা সরকার বলল যে না, এবার আর সেই মোটা টাকা আমরা দিতে পারবো না। প্রচুর টাকা চলে যেত ওই প্রিভি পার্সে, ওই যারা যারা প্রিন্সলি এস্টেটের রাজারা ছিল তাদেরকে টাকা দিতেই সরকার অর্ধেক দেউলিয়া হয়ে যেত ওই সময়। আর দুটো জিনিস ছিল, একটা হচ্ছে আইসিএস দের, ওই সময় যারা আইসিএস, এখনকার আইএএস আর কি, ওই সময় আইসিএস দের থার্ড বার্ট ছিল আলাদা, তখন ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হতো তাদেরকে, তাদের থার্ড বার্ট ছিল আলাদা, তাদের থার্ড বার্টের পয়সা দিতে আর প্রিভি পার্সে ওই প্রিন্সলি এস্টেটদের টাকা দিতে সরকার এমনিই দেউলিয়া হয়ে যেত, আর কারোর জন্য কিছু করতে পারতো না। ইন্দিরা গান্ধীর এইটা সব থেকে বড় স্টেপ ছিল। ইন্দিরা গান্ধী প্রথম থেকেই চাইছিলেন যে এদেরকে টাকা দেওয়া বন্ধ করতে হবে, আর ওই আইসিএস দের জব্দ করতে হবে। আইসিএস দের জব্দ মানে আইসিএস দের নিজের কন্ট্রোলে আনতে হবে, নাহলে ব্যুরোক্র্যাট যদি কন্ট্রোলে না আসে তাহলে কোনোদিন দেশের কাজ তুমি কাউকে দিয়ে করাতে পারবে না, কারণ ব্যুরোক্র্যাটসরাই তো করবে, মন্ত্রীরা কি থরে গিয়ে কাজ করবে, ব্যুরোক্র্যাটসরাই কাজ করবে, তাদেরকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে। তো এসেই সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ঠিক তাই করলো,
একদম তাই করলো, 71 এসে প্রিভি পার্সদের টাকার দেওয়া বন্ধ। 28তে কি করলো, আইসিএস দের স্পেশাল প্রিভিলেজ বন্ধ, ব্যাস খেল খতম, পয়সা হজম। এবার এটা করলো 1975-এ, সব থেকে ভালো কাজ যেটা 1975, এটা কোশ্চেনটাও খুব বারবার আসে, 1975-এ 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিকিমকে অন্তর্ভুক্ত করলো আমাদের আন্ডারে। সিকিমকে আগেও মানে সিকিম অ্যাকচুয়ালি 2-3 বার এরকম ভাবে লাস্টে অন্তর্ভুক্তি হয়েছে এই তোমার 1975-কে, তার আগের থেকেই সিকিম 2-3 রকম ভাবে এসছে। এসছে মানে কি রকম, প্রথমে বলেছে যে ঠিক আছে না আমাদের কে তোমরা ভারতকে বলেছে ঠিক আছে আমাদেরকে তোমরা রক্ষা করো, সেনা দিয়ে রক্ষা করো, সেরকম ভাবে কিছুদিন চলেছে। তারপরে বললে যে ঠিক আছে আমরা একটুখানি তোমাদের কাছে ঘেঁষছি, কিছুটা রাজনৈতিক ভাবে তোমাদের পরামর্শ নিচ্ছি। তারপরে একবারে তখন ভাবলো যে না এইবার একবারে দলবল নিয়ে সদল বলে চলে আসি ভারতের মধ্যে, কারণ ভারতের মতো ভালো জায়গা আর কোথাও পাবো না, নাহলে ওদিক দিয়ে চীন আবার নিয়ে নিচ্ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের সংশোধনী। এরপরে আমরা শুরু করব 36 পর্যন্ত তো হলো, এরপরেই মনে হয় 42টা পেয়ে যাবো, এরপরের থেকেই 42 দেখবে, 42-এ দেখবে বিপুল ঝামেলা। 42 আর 44, 42 করেছে কংগ্রেস, 44 করেছে জনতা পার্টি, মানে এখনকার বিজেপি। একদম চূড়ান্ত, এ যা করেছে ও তাও এসে সরিয়ে দিয়েছে, ডেঞ্জারাস জিনিস। 42 আর 44টা সব থেকে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে একটা। ঠিক আছে, তাহলে এই কটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজকে থাকুক, নেক্সট ডে পরের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো নিয়ে আসছি। আজকের জন্য থ্যাংক ইউ, টাটা।